হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ফাতেমা রহমান সেতু। আজকে চলে এলাম আরও একটি চমৎকার নতুন গল্প নিয়ে। আমাদের আজকের গল্প কাজের মেয়ের সাথে জিনের প্রেম। আমাদেরকে গল্পটি লিখে পাঠিয়েছেন খুলনার দাকব থানার আমাদের এক বন্ধু, তার নাম হচ্ছে রূপা। রূপা যেভাবে গল্পটি লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বর্ণনা করে শোনাচ্ছি। আমার নাম রূপা, আমি গরিবের মেয়ে। খুলনার দাকপের বাঁশতলা গ্রামে থাকি। আমার বাবা মারা গেছেন যখন আমার বয়স ছিল মাত্র 7। বাবা মাছ ধরতেন কপোতাক্ষ নদীতে। এক ঝড়ের রাতে তিনি আর ফিরলেন না। তখন থেকে আমার মা আমাকে আর আমার ছোট ভাই রিপনকে নিয়ে খুব লড়াই করেছেন। আমাদের বাড়ি বলতে একটা টিনের চাল, যেখানে বর্ষায় পানি ঢোকে আর শীতে ঠান্ডায় কাঁপি। কিন্তু মা সবসময় বলেন, রূপা, আমাদের হৃদয়ে আল্লাহ আছেন, তিনিই আমাদের দেখবেন। আমি যখন 16 বছরের হলাম, মা তখন বললেন, তুই এখন বড় হয়েছিস, আমাদের জন্য কিছু একটা কর। তাই আমি জমিদার বাড়িতে কাজ শুরু করলাম। ওই বাড়িটার গ্রামের শেষ প্রান্তে, বটগাছের ছায়ায় ঢাকা। গ্রামের মানুষ বলে ওখানে নাকি জিন ভূত থাকে। আমি প্রথম ভয় পেতাম, কিন্তু 2 বেলা 2 মুঠো ভাতের জন্য ভয় পাওয়ার সময় কই। এই গল্প আমার জীবনের, আমার ভয়ের, আমার ভালোবাসার আর আমার সন্তানের। প্রতিদিন ভোরে আমি নদীর পাড় দিয়ে হেঁটে যাই জমিদার বাড়ির দিকে। নদীটা সকালের কুয়াশায় ঝাপসা, যেন আমার দুঃখের কথা শোনে। আমার কাঁধে একটা পুরনো শাড়ি, হাতে একটা ঝুড়ি। মা আমাকে গলায় একটা তাবিজ পরিয়ে দেন, বলেন, রূপা, এটা তোকে রক্ষা করবে। আমি হাসি, কিন্তু তাবিজটা খুলি না। মায়ের ভালোবাসা আমার কাছে সবচেয়ে বড় শক্তি। জমিদার বাড়ির দরজা খুলে একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগে। ভেতরটা অন্ধকার, শুধু জানলা দিয়ে সকালের আলো আসে। আমি ঝাড়ু হাতে কাজ শুরু করি। বাড়ির দোতলায় একটা পুরনো আয়না আছে, ফ্রেমে ফুল আর পাতার নকশা, যেন কেউ অনেক যত্নে বানিয়েছে। আমি মাঝে মধ্যে আয়নায় নিজেকে দেখি। আমার চোখে ক্লান্তি থাকে, কিন্তু মুখে হাসি রাখি। মা বলেন, তোর হাসিটাই তো আমার জীবন। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি। হঠাৎ করে আমার মনে হলো কেউ যেন আমার পেছনে আছে। আমি ঘুরে তাকালাম, কই, কেউ তো নেই। আমার বুকটা ধুকপুক করছিল। কে ওখানে? আমি ফিসফিস করে বললাম। কোনো উত্তর নেই, শুধু বাতাসে একটা শব্দ, কেউ যেন ফিসফিস করছে। আমি ভয়ে তাড়াতাড়ি অন্য ঘরে চলে গেলাম, কিন্তু আমার মনে হলো কেউ আমাকে দেখছে। আমি জানতাম না এই মুহূর্ত থেকে আমার জীবনটা বদলে যাবে। কয়েকটা দিন কেটে যায়। আমি লক্ষ্য করলাম জমিদার রায়হান মিয়া আমার দিকে অন্যভাবে তাকান। তিনি ধনী, গ্রামের সবাই তাকে ভয় পায়। বয়স তার 40-এর কাছাকাছি, কিন্তু তার চোখে একটা অস্বস্তিকর দৃষ্টি। আমি যখন ঝাড়ু দিই বা রান্নাঘরে কাজকর্ম করি, তিনি কাছাকাছি ঘোরাফেরা করেন। আমি চোখ নামিয়ে রাখি, কিন্তু তার দৃষ্টি আমার গায়ে লাগে। আমার মন বলছিল এটা ভালো না, কিন্তু কাজ ছাড়ারও কোনো উপায় নেই। আমার মা আর ভাই আমার উপর নির্ভর করে আছে। একদিন দুপুরে আমি রান্নাঘরে ছিলাম, বাড়িতে আর কেউ ছিল না। হঠাৎ রায়হান মিয়া রান্নাঘরে ঢুকলেন। তার মুখে হাসি, কিন্তু চোখে একটা ভয়ঙ্কর কিছু। রূপা, এদিকে আয়, তিনি আমাকে বললেন। আমার হাতে একটা ছুরি ছিল। আমি ছুরিটাকে শক্ত করে ধরলাম। আমার কাজ আছে স্যার, আমি বললাম। আমার গলায় ভয়। তিনি এগিয়ে এলেন। কাজ তো থাকবেই, আমার সঙ্গে একটু কথা বল। তার কথায় মিষ্টতা, কিন্তু আমি বুঝলাম এটা হুমকি। আমি দেওয়ালের দিকে পিছিয়ে গেলাম। আমার হৃদয়ে জোরে জোরে ধুকপুক করছিল। তিনি আমার হাত ধরে টানলেন। তোর এত ভয় কিসে? আমি তো তোর ভালোই চাই। আমি কাঁপতে লাগলাম।
আমার হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি শক্ত করে ধরে রেখেছিলেন। চুপ! তিনি চেঁচিয়ে উঠলেন। কেউ শুনবে না। তিনি আমাকে মেঝেতে ঠেলে ফেলে দিলেন। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু তার হাত আমার মুখ চেপে ধরল। আমার চোখে পানি। আমি ভাবলাম, এই বুঝি আমার সব শেষ। আমার মায়ের মুখখানা আমার মনে পড়তে লাগলো, আমার ভাইয়ের হাসি। আমি নিজেকে বাঁচানোর জন্য ছটফট করছিলাম। ঠিক তখনই রান্নাঘরের জানলা দিয়ে একটা ঠান্ডা হাওয়া এলো। আলোটা ঝিকমিক করে উঠল। রায়হান মিয়ার হাতটা যেন কেউ অদৃশ্য শক্তিতে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। তিনি পিছিয়ে গিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খেলেন। আমি কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লাম। আমার চোখের সামনে কেউই ছিল না, কিন্তু কিন্তু আমি বুঝলাম না আমাকে কে বাঁচিয়েছে। রায়হান মিয়ার আগে চিৎকার করলেন, এ কি হলো? তার চোখে ভয় আর রাগ মিশে গেছে। তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি কাঁদতে কাঁদতে জানলার দিকে তাকালাম, কিছুই দেখলাম না, কিন্তু আমার মনে হলো কেউ আমার পাশে আছে। আমার বুকের ধুকপুক কমল, যেন কেউ আমাকে বলছে, ভয় পাস না, আমি আছি। সেদিনের পর আমার মন ভয়ে ভরা ছিল। রায়হান মিয়ার ঘটনা আমার মাথায় ঘুরছিল। আমি মায়ের কাছে কিছু বলতে পারিনি। আমার ভয়, মা শুনলে আমাকে কাজ ছাড়তে বলবেন, কিন্তু কাজ না করলে আমরা খাবো কি? রাতে আমি ঘুমোতে পারিনি। একটা স্বপ্ন দেখলাম, একটা আলো আমার দিকে আসছে। সেই আলো থেকে একটা ছায়া বের হলো। তার চোখে শান্তি, যেন আমার সব ভয় দূর করে দেবে। ভয় পেও না রূপা, সে বলল। আমি নূর, আমি তোমাকে রক্ষা করব। আমি ঘুম ভেঙে উঠে বসলাম। আমার বুক ধুকপুক করছিল। স্বপ্নটা এত সত্যি লাগলো যে আমি ভাবলাম এটা স্বপ্ন নয়, বাস্তব। পরদিন জমিদার বাড়িতে যাওয়ার সময় আমার মন ভয় আর কৌতূহলে ভরা ছিল। নূর কে? কেন সে আমাকে বাঁচালো? আমি জানতাম না এই প্রশ্নের উত্তর আমার জীবন বদলে দেবে। বাড়িতে পৌঁছে আমি আয়নার সামনে দাঁড়ালাম। আমার হৃদয় বলছিল, এই আয়নায় সব কিছু আছে। নূর, আমি ফিসফিস করে ডাকলাম। প্রথমে কিছুই হলো না। আমি ভাবলাম আমি বুঝি পাগল হয়ে গেছি। তারপর হঠাৎ আয়নায় একটা আলোর ঝলক। সেই আলো থেকে ধীরে ধীরে একটা মানুষের আকৃতি বের হলো। লম্বা, রোগা, তার চোখে একটা গভীরতা, তার মুখে হাসি, যেন আমাকে চেনে বহুদিন ধরে। রূপা, সে বলল। তার কণ্ঠে এমন শান্তি যে আমার ভয় কেটে গেল। আমি এই বাড়ির অন্ধকারে বন্দি ছিলাম, তোমার কষ্ট আমাকে ডেকেছে। আমি ভয়ে পিছিয়ে গেলাম। তুমি কি ভূত? আমি বললাম। আমার গলা কাঁপছিল। নূর হাসল। তার হাসিতে কোনো ভয় ছিল না। আমি জিন, কিন্তু আমি তোমার ক্ষতি করব না। আমি শুধু তোমাকে বাঁচাতে চাই। আমার মন বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে ঝুলেছিল, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা আমার হৃদয় ছুঁয়ে গেল। আমি বললাম, কেন কেন তুমি আমাকে বাঁচালে? নূর আমার দিকে এগিয়ে এলো। তার পায়ের শব্দ নেই, যেন সে হাওয়ায় ভাসছে। তোমার হৃদয়ে একটা আলো আছে রূপা, সেই আলো আমাকে ডেকেছে। আমি শতাব্দী ধরে এই আয়নায় বন্দি, কিন্তু তোমার কষ্ট আমাকে মুক্ত করেছে। আমি কিছুই বলতে পারলাম না। আমার চোখে পানি চলে এলো। আমার জীবনে কেউ এমনভাবে আমাকে কখনো দেখেনি। আমি শুধু একটা গরিবের মেয়ে, কিন্তু নূরের চোখে আমি যেন অন্য কিছু। দিন যায়, আমি আর নূর কথা বলতে শুরু করলাম। সে রাত্রে আয়নার কাছে আসতো, আমি গোপনে বাড়িতে যেতাম। যখন সবাই ঘুমিয়ে পড়তো, তখন নূর আমাকে গল্প শোনাতো। বলতো কিভাবে সে শতাব্দী আগে এই বাড়িতে বন্দি হয়েছিল। সে এক জিন, রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, কারণ সে মানুষের কষ্ট দেখে আর চুপ থাকতে পারেনি। তার কথায় আমি বুঝলাম তার জীবনেও আমার মতো কষ্টে ভরা। আমি তাকে আমার দুঃখের কথা বলতাম, মায়ের কষ্ট, রিপনের পড়াশোনা, আমার স্বপ্ন। আমি বলতাম আমি চাই মা আর কখনোই যেন কষ্ট না পায়। আমি চাই রিপন পড়াশোনা করে বড় হোক। নূর আমার কথা শুনত, তার চোখে একটা শান্তি। সে বলতো, রূপা, আমি তোমার স্বপ্ন পূরণ করব।
এক রাত্রে নূর আমার হাত ধরল। তার হাত ঠান্ডা, কিন্তু আমার মনে গরম লাগলো। রূপা, আমি তোমাকে ভালোবাসি, সে বলল। আমার চোখে পানি চলে এলো। আমি জানতাম এই ভালোবাসা অসম্ভব। আমি একটা গরিবের মেয়ে, আর সে একটা জিন। কিন্তু আমার হৃদয় তাকে ছাড়তে চাইল না। আমি বললাম, নূর, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা তো এক জগতের না। নূর আমাকে জড়িয়ে ধরল। তার স্পর্শে আমার সব ভয় দূর হয়ে গেল। আমি তোমার জন্য সব করব রূপা, আমরা একসঙ্গে থাকব। কিন্তু আমার মন বলছিল, এই ভালোবাসার পথে অনেক বাধা আসবে। আমি জানতাম না সবচেয়ে বড় বাধা এখনও আসেনি। রায়হান মিয়া সেদিনের ঘটনাটা এখনও ভোলেনি। আমি লক্ষ্য করলাম তিনি আমার প্রতি আরও আক্রোশী হয়ে উঠলেন। তিনি গ্রামে গুজব ছড়ালেন যে আমি নাকি অশুভ কিছুর সঙ্গে জড়িত। গ্রামের মানুষ আমার দিকে কটাক্ষ করতে শুরু করলো। আমার মা শুনে ভয় পেলেন। তিনি আমাকে বললেন, রূপা, তুই কাজটা ছেড়ে দে মা, ওই বাড়িটা ভালো না। আমি বললাম, মা, কাজ ছাড়লে আমরা খাবো কি? কিন্তু আমার মন বলছিল আমি কাজ ছাড়তে পারবো না, কারণ নূর যে ওই বাড়িতেই আছে, ও যে আমার জন্যই অপেক্ষা করে। একদিন আমি বাড়ি ফিরছিলাম। পথে রায়হান মিয়ার লোকজন আমাকে ঘিরে ধরল। তারা বলল, তোর সাহস তো কম না, জমিদার সাহেবের সঙ্গে বেয়াদবি করিস? আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু কিছুই বললাম না। তারা আমাকে ছেড়ে দিল, কিন্তু আমি বুঝলাম এটা মাত্র শুরু। সেদিন রাত্রে আমি নূরের কাছে গেলাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, নূর, আমি আর পারছি না। সবাই আমার বিরুদ্ধে, আমার মাও ভয় পাচ্ছে। আমি এখন কি করব নূর? নূর আমার কপালে হাত রাখল। তার স্পর্শে আমার মন শান্ত হলো। রূপা, আমি তো তোমার পাশে আছি, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। কিন্তু আমার মন বলছিল, এই লড়াই আমার একার না, এটা আমাদের দুজনেরই। রায়হান মিয়ার কথাগুলো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকে বলতে শুরু করলো আমি নাকি অশুভ কিছুর সঙ্গে জড়িয়ে পড়েছি। আমার মা ফাতেমা ভয়ে আমাকে বাড়ি থেকে বেরোতে মানা করলেন। রূপা, তুই আর ওই বাড়িতে যাবি না। তার চোখে পানি। আমি কিছুই বলতে পারলাম না। আমার মন বলছিল, আমি যদি কাজটা ছাড়ি তাহলে মা আর রিপনের কী হবে? আর নূর, সেও তো আমার জন্য অপেক্ষা করে। কিন্তু আমার হৃদয় নূরের কাছে টানছিল। আমি জানতাম আমি তার কাছে না গেলে আমার মন শান্ত হবে না। তাই এক রাত্রে যখন গ্রামে বার্ষিক মেলা চলছিল, আমি গোপনে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। মেলাটা কপোতাক্ষ নদীর পাড়ে, যেখানে নৌকায় নৌকায় দোকান বসে। লোকে গান গায়, মাটির হাঁড়িতে খিচুড়ি রান্না করে, আর বাঁশির সুরে রাত জেগে থাকে। আমি ভাবলাম মেলার ভিড়ে হয়তো কেউ আমাকে দেখবে না। আমি নদীর পাড়ে গিয়ে দাঁড়ালাম। চাঁদের আলোয় নদী ঝিকমিক করছিল। আমি ফিসফিস করে বললাম, নূর, তুমি কোথায়? আমার কথা শেষ হতেই একটা ঠান্ডা হাওয়া এসে আমার গায়ে লাগলো। আমি ঘুরে তাকালাম। নূর আমার পেছনে দাঁড়িয়ে, তার চোখে হাসি। রূপা, তুমি এসেছো? সে বলল। তার কণ্ঠে এমন আনন্দ যে আমার সব ভয় দূর হয়ে গেল। আমি বললাম, আমি তোমাকে না দেখে থাকতে পারি না নূর, কিন্তু আমি ভয় পাচ্ছি। গ্রামের লোকে আমার বিরুদ্ধে নানান ধরনের কথা বলছে। আমার মা আমাকে কাজ ছাড়তে বলেছেন। নূর আমার হাত ধরল। তার হাত ঠান্ডা, কিন্তু আমার মনে গরম লাগলো। রূপা, আমি তোমাকে কখনো একা ছাড়ব না। তুমি আমার জন্য এই জগতের সবচেয়ে দামি জিনিস। আমরা নদীর পাড় ধরে হাঁটতে লাগলাম। মেলার আলো দূরে জ্বলছিল, বাঁশির সুর ভেসে আসছিল, আর কোথাও কেউ গাইছিল, ও নদী তুই আমার দুঃখ জানিস। আমার মনে হলো এই মুহূর্তটা যেন চিরকাল থেমে থাকে। নূর আমাকে একটা নৌকার কাছে নিয়ে গেল। নৌকাটা খালি ছিল, শুধু একটা মাটির প্রদীপ জ্বলছিল। আমরা নৌকায় উঠে বসলাম। রূপা, তুমি কখনো নৌকায় গান গেয়েছ? নূর জিজ্ঞেস করল। আমি হাসলাম, না, আমার গানের গলা নেই, তুমি গাও। নূর হাসল।
তারপর সে গান ধরল। তার গলায় এমন জাদু ছিল যে আমি থমকে গেলাম। সে গাইল, তোমার হাসির আলো আমার হৃদয়ে জ্বালো। আমার চোখে পানি চলে এলো। আমি ভাবলাম, এই মানুষটা, না না, এই জিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিস। কিন্তু আমার মন বলছিল, এই সুখ বেশি দিন থাকবে না। মেলার রাতের পর আমার মনটা একটু হালকা হলো, কিন্তু গ্রামে গুজব আরও বেশি করে ছড়িয়ে পড়ল। একদিন আমি বাজারে গিয়েছিলাম। লোকে আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছিল, ওই দেখ, ওই মেয়েটা জিনের সঙ্গে জড়িয়েছে। আমি চোখ নামিয়ে চলে গেলাম, কিন্তু আমার বুকের ভেতরটা জ্বলছিল। আমি কাউকে কিচ্ছু বলিনি। তাহলে লোকে এসব কিভাবে জানলো? আমি বুঝলাম এর পেছনে রায়হান মিয়া আছেন। তিনি আমাকে শাস্তি দিতে চান। আমি মায়ের কাছে গিয়ে বললাম, মা, আমি কাজ ছাড়ব না, আমি ভয় পাই না। মা কাঁদতে কাঁদতে বললেন, রূপা, তুই আমার একমাত্র মেয়ে, আমি তোকে হারাতে পারবো না মা। আমি মাকে জড়িয়ে ধরলাম। মা, আমাকে কেউ কিছু করতে পারবে না, আমার পাশে কেউ আছে। আমি নূরের কথা বলতে পারিনি, কিন্তু আমার মন বলছিল নূর আমাকে রক্ষা করবে। কিন্তু রায়হান মিয়া থেমে থাকার মানুষ নন। একদিন আমি জমিদার বাড়িতে কাজ করছিলাম। হঠাৎ তিনি আমার সামনে এলেন। তার চোখে রাগ আর একটা অদ্ভুত হাসি। রূপা, তুই ভাবিস তুই পার পেয়ে যাবি, তিনি বললেন। আমি পেছনে গেলাম। আমি কিছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন। তিনি হাসলেন। তুই যে অশুভ কিছুর সঙ্গে জড়িয়েছিস সেটা সবাই জানে। তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোর পরিবারকে শেষ করে দেব। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। আমি মা রিপনের কথা ভাবলাম। আমি বললাম, আপনি এমন কথা বলবেন না, আমি তো শুধু কাজ করি। তিনি আরও কাছে এলেন। আমি ভয়ে দেয়ালে হেলান দিলাম। ঠিক তখনই বাড়ির ভেতরে একটা অদ্ভুত শব্দ হলো, যেন কেউ দরজা ঠেলছে। রায়হান মিয়া থমকে গেলেন, তার চোখে ভয়। আমি বুঝলাম নূর এসেছে। তুই এখন এখান থেকে যা। একটা ফিস ফিস আমার কানে এলো। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। আমার পিছনে রায়হান মিয়ার চিৎকার শুনলাম। আমি জানি না কি হয়েছিল, কিন্তু আমি বুঝলাম নূর আমাকে আবার বাঁচিয়েছে। নূরের সঙ্গে আমার দিনগুলো যেন স্বপ্নের মতো হয়ে গেল। আমি জানতাম আমাদের ভালোবাসা অসম্ভব, কিন্তু আমার মন হৃদয় তা কিছুতেই মানতে চাইল না। আমরা গোপনে দেখা করতাম, কখনো জমিদার বাড়ির দোতলায়, কখনো বা নদীর পাড়ে। নূর আমাকে তার জগতের কথা বলতো কিভাবে জিনেরা মানুষের থেকে আলাদা, কিন্তু তাদেরও হৃদয় আছে। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, নূর, তুমি কেন আমাকে ভালোবাসলে? নূর আমার চোখে চোখ রাখল। রূপা, তোমার একটা হৃদয় আছে, তোমার হৃদয়ে একটা আলো আছে। তুমি কষ্ট পাও, তবুও হাসো। তুমি দুঃখে ভরা, তবুও স্বপ্ন দেখো। আমি তোমার ওই শক্তিকেই ভালোবাসি। আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, নূর, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সেদিন রাত্রে আমরা নদীর পাড়ে বসেছিলাম। চাঁদের আলো আমাদের উপর পড়ছিল। নূর আমাকে জড়িয়ে ধরল। তার স্পর্শে আমার সব দুঃখ দূর হয়ে গেল। আমি জানতাম এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, কিন্তু আমার শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। আমি দুর্বল বোধ করছিলাম, মাথা ঘুরছিল। প্রথমে ভাবলাম হয়তো শারীরিক ক্লান্তির জন্য এরকম হচ্ছে, কিন্তু একদিন সকালে হঠাৎ করে আমার বমি হলো। আমার মন বলল এটা সাধারণ কিছু না। আমি ভয় পেলাম, কিন্তু নূরের কথা ভেবে সাহস পেলাম। আমি নূরের কাছে গেলাম। আমার হাত পা কাঁপছিল। আমি বললাম, নূর, আমার মনে হয় আমি মা হতে চলেছি। নূরের চোখে একটা অদ্ভুত আলো। সে আমাকে জড়িয়ে ধরল। রূপা, এটা আমাদের ভালোবাসার ফল, আমাদের সন্তান হবে। আমি কাঁদতে লাগলাম। আমি বললাম, কিন্তু নূর, আমি ভয় পাচ্ছি। গ্রামের লোকে জানলে কি হবে বলো তো? মা জানলে কি বলবেন? নূর আমার কপালে হাত রাখল। রূপা,
আমি তোমার পাশে আছি, আমাদের সন্তান আমাদের শক্তি হবে। কিন্তু আমার মন শান্ত হলো না। আমি জানতাম এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে আমার জীবন আরও কঠিন হয়ে যাবে। আমি মায়ের কাছে কিছুই বলতে পারিনি, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম। আমার শরীর দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু আমি কাজ চালিয়ে যেতে লাগলাম। একদিন মা আমাকে দেখে বলল, রূপা, তোর মুখ এত ফ্যাকাশে কেন দেখাচ্ছে? তুই কী লুকোচ্ছিস আমার কাছে? আমি বললাম, কিছু না মা, আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। কিন্তু আমার চোখ মায়ের কাছে সত্যিটা লুকোতে পারল না। আমার গোপন আর গোপন থাকলো না। আমার শরীরের পরিবর্তন সবাই লক্ষ্য করল। গ্রামের মহিলারা ফিসফিস করতে শুরু করলো, ওই মেয়েটা কার সঙ্গে জড়িয়েছে? কেউ বলল, ও নিশ্চয়ই জিনের সঙ্গে আছে। আমি বাড়ি থেকে বেরোলেই লোকে আমার দিকে আঙ্গুল তুলত। মা একদিন আমাকে ধরে বসলেন। রূপা, তুই আমার কাছে সত্যি করে বলতো মা, তুই কী অবস্থায় আছিস? তার চোখের ভয় আর রাগ দেখলাম। আমি আর লুকোতে পারলাম না। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, আমি মা হতে চলেছি। মা চিৎকার করে উঠলেন, কার সঙ্গে? তুই এত বড় পাপ কিভাবে করলি? তিনি আমাকে ধরে ঝাঁকাতে লাগলেন। আমি কিছুই বলতে পারলাম না। আমি নূরের কথা বলতে পারিনি, আমি শুধু কাঁদলাম। মা আমাকে বাড়ি থেকে বেরোতে মানা করলেন। তুই আর বাইরে যাবি না, তুই আমার মুখে কালি দিয়েছিস। আমার বুকটা ভেঙে গেল। আমি মায়ের কষ্ট বুঝলাম, কিন্তু আমার ভালোবাসাকে পাপ বলতে পারলাম না। রায়হান মিয়া এই খবর পেয়ে আরও ক্ষেপে গেলেন। তিনি গ্রামের মানুষকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুললেন। একদিন রাত্রে আমাদের বাড়ির সামনে কিছু লোকজন এলো। তারা চিৎকার করছিল, ওই পাপিষ্টা মেয়েকে বের কর। আমি ভয়ে কাঁপছিলাম। মা দরজা আটকে দিলেন, কিন্তু আমি জানতাম এই ঝড় থামবে না। গ্রামের মানুষের কটাক্ষ আমার জীবনকে আরও কঠিন করে দিয়েছিল। আমার শরীর যেন দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু আমার মন বলছিল আমি হারব না। আমার গর্ভে আমার আর নূরের সন্তান বড় হচ্ছিল। আমি জানতাম এই সন্তান আমাদের ভালোবাসার প্রমাণ, কিন্তু নূরের কথা ভাবলে আমার বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠত। নূর আমাকে বলেছিল, রূপা, আমি সব সময় তোমার পাশে থাকব। কিন্তু কয়েকটা দিন ধরে সে আর আয়নার কাছে আসছে না। আমি রাতের পর রাত জমিদার বাড়ির দোতলায় গিয়ে দাঁড়িয়েছি, আয়নার সামনে গিয়েছি। নূর, তুমি কোথায়? আমি ফিসফিস করে ডেকেছি, কিন্তু আয়নায় শুধু আমার নিজের প্রতিবিম্বই দেখতে পেয়েছি। আমার মন বলছিল কিছু একটা হয়েছে। নূর কি আমাদেরকে ছেড়ে চলে গেছে, নাকি তার জগতের কোনো বিপদ তাকে টেনে নিয়েছে? আমার মা ফাতেমা আমার অবস্থা দেখে আরও ভয় পেলেন। তিনি বললেন, রূপা, তুই এই পাপের ফল বহন করছিস। আমি তোকে আর রাখতে পারবো না। আমি আমার মায়ের চোখে পানি দেখলাম। আমি জানতাম তিনি আমাকে ভালোবাসেন, কিন্তু গ্রামের মানুষের চাপ তাকে আরও ভয় পাইয়ে দিয়েছে। আমি কিছুই বলতে পারলাম না। আমার মুখে শুধু নূরের নাম। আমি গোপনে জমিদার বাড়িতে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকলাম, নূর, নূর, তুমি ফিরে এসো, আমি একা পারবো না। কিন্তু নূরের কোনো উত্তর আসলো না। আমার শরীরে ব্যথা বাড়ছিল, আমার মন ভয়ে ভরেছিল। আমি ভাবতাম আমার সন্তান কি আমার মতোই দুঃখ পাবে। এক রাত্রে আমি কপোতাক্ষ নদীর পাড়ে গেলাম। চাঁদের আলো নদীতে ঝিকমিক করছিল। আমি নদীর দিকে তাকিয়ে বললাম, নদী, তুই তো আমার সব দুঃখ জানিস, আমার নূর কোথায়? আমার কথা শেষ হতেই একটা ঠান্ডা হাওয়া এসে আমার গায়ে লাগলো। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। আমার মনে হলো নূর আমাকে দেখছে, কিন্তু সে আমার কাছে কেন আসছে না? দিনগুলো কেমন যেন আমার কাছে কঠিন হয়ে উঠল। গ্রামের মানুষ আমাকে আর সহ্য করতে চাইছে না। রায়হান মিয়া তাদেরকে আরও খেপিয়ে তুলেছে। তিনি বললেন, এই মেয়ে অশুভ, এ মেয়ে আমাদের গ্রামের জন্য বিপদ ডেকে আনবে। আমি জানতাম আমার প্রতি তার রাগ তার লোভের জন্য। সে আমাকে ভাঙতে চায়, কিন্তু আমি ভাঙিনি।
আমার গর্ভের সন্তানই আমার কাছে শক্তি, সেই আমাকে শক্তি দিচ্ছিল। এক রাত্রে আমার শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হলো। আমি মাকে ডাকলাম। মা ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, রূপা, আমি কি করব? আমি কাঁদতে কাঁদতে বললাম, মা মা আমাকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। মা গ্রামের একজন বুড়ি দাইকে ডেকে নিয়ে আসলেন। দাই আমাকে দেখে বলল, মেয়ে, তোর অবস্থা তো ভালো না, তুই একা এই অবস্থায় কিভাবে পড়লি? আমি কিছু বলতে পারলাম না। আমার শুধু নূরের কথাই মনে পড়ছিল। আমি ফিস ফিস করে বললাম, নূর, তুমি কোথায়? ব্যথা আরও বাড়ল। আমি চিৎকার করছিলাম। আমার মনে হচ্ছিল আমি আর পারবো না। কিন্তু ঠিক তখনই আমার শরীরে একটা অদ্ভুত শক্তি এলো। আমি যেন নূরের স্পর্শ পেলাম। আমার চোখ বন্ধ হয়ে গেল। আমি শুনলাম একটা ফিস ফিস, রূপা, তুমি শক্তিশালী, আমাদের সন্তানকে বাঁচাও। আমি জানি না কতক্ষণ পরে আমার সন্তান জন্ম নিল। দাই বললেন, একটা ছেলে হয়েছে। আমি চোখ খুললাম। আমার বুকের উপর আমার ছেলে। তার চোখ দুটো জ্বলজ্বল করছে, যেন তার ভেতরে কোনো একটা আলো জ্বলছে। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, তোর নাম আলিফ, তুই আমার আর নূরের ভালোবাসা। কিন্তু সুখ বেশিক্ষণ রইল না। আমি নূরকে খুঁজলাম। আমি ফিস ফিস করে ডাকলাম, নূর, নূর, তুমি কোথায়? আমার ছেলে এসেছে, আমাদের ছেলে এসেছে। কিন্তু নূর এলো না। আমার মন বলছিল সে আর কখনোই আসবে না। আমি কাঁদতে লাগলাম। আমার আলিফ আমার বুকের মাঝে কাঁদছিল। আর আমি ভাবছিলাম, নূর কেন আমাদেরকে ছেড়ে চলে গেল? আলিফের জন্মের খবর গ্রামে ছড়িয়ে পড়ল। লোকে বলতে শুরু করলো, এই ছেলে জিনের সন্তান, ওর চোখ দেখেছিস, ও অশুভ। আমি আলিফকে বুকে জড়িয়ে রাখতাম। তার জলজলে চোখে আমি নূরকে দেখতাম। আমি জানতাম আমার ছেলেই আমার শক্তি। কিন্তু গ্রামের মানুষ আমাকে সহ্য করতে চাইল না। রায়হান মিয়া তাদের নিয়ে আমাদের বাড়ির সামনে এলো। তারা চিৎকার করছিল, ওই পাপিষ্ট মেয়েকে গ্রাম থেকে বের করে দাও। আমার মা তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করলো, আমার মেয়েকে কেউ ক্ষতি করো না, ও তো তোমাদের কোনো ক্ষতি করেনি, তাকে তোমরা ছেড়ে দাও। কিন্তু রায়হান মিয়া বললেন, ওই মেয়ে আর ওই মেয়ের ছেলে এই গ্রামে থাকতে পারবে না, ওরা অশুভ। আমি আলিফকে নিয়ে দাঁড়ালাম। আমার চোখে পানি, কিন্তু আমি ভয় পাইনি। আমি বললাম, আমি যাব, কিন্তু আমার ছেলেকে কেউ কিছু বলতে পারবে না। মা কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলেন। রূপা, তুই কোথায় যাবি মা? আমি আমার মায়ের কপালে হাত রাখলাম। মা, তুমি রিপনকে দেখে রেখো, আমি ঠিক থাকব। সেদিন রাত্রে আমি আলিফকে নিয়ে কপোতাক্ষ নদীর পাড়ে গেলাম। আমার কাছে কিছুই ছিল না, শুধু আমার ছেলে। আমি নদীর দিকে তাকিয়ে বললাম, নদী, তুই তো আমার সব দুঃখ দেখেছিস, আমাকে পথ দেখা। আমি আলিফকে বুকে জড়িয়ে ধরলাম। তার জলজলে দুটো চোখ আমার দিকে তাকিয়ে হাসল। আমি জানতাম আমার ছেলেই আমার শক্তি। গ্রামের মানুষ আমাকে বের করে দিল। আমি জানি না আমি কোথায় যাব, কিন্তু আমার মন বলছিল আমি নূরকে দেখব। হয়তো সে আমার কাছে ফিরবে না, কিন্তু তার ভালোবাসা আমার আলিফের মধ্যে বেঁচে আছে। আমি নদীর পাড় ধরে হাঁটতে শুরু করলাম। আমার পেছনে গ্রামের আলো মিলিয়ে গেল। আমার সামনে শুধু থাকলো অন্ধকার, আর আমার কোলে আমার ছেলে, আমার ছেলের জল জ্বলে দুটো চোখ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? আশা করি সবারই খুব ভালো লেগেছে। তবে আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর আপনাদের কমেন্টসের কারণে আমরা আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে উৎসাহ পাব। আর এই চ্যানেলের আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।